যে গতকালকে টেলিভিশন থেকে ডাক এলো, কথা বলতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইলেকশন নিয়ে, ইশরাকদের আন্দোলন নিয়ে, শপথ নিয়ে, রিট নিয়ে, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার, আইন মন্ত্রণালয়, এগুলো নিয়ে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলেছি, এটি একটি দুর্বোধ্য জটিল বিষয়। আমার জ্ঞান সীমিত, আমি সম্ভবত রাইট পারসন না কথা বলার। কিন্তু এরপর থেকেই মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইশরাকের ইলেকশন নিয়ে যে মামলা হয়েছে, ট্রাইব্যুনালের ট্রায়াল নিয়ে, যিনি মামলা করেছেন তার লুকাস স্ট্যান্ডে নিয়ে, ট্রাইব্যুনালের রায় নিয়ে, ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে, তাদের আইনজীবী নিয়োগ না দেওয়া নিয়ে, আপিল না করা নিয়ে, তারপরে যিনি রিট করেছেন পিআইএল, ওনার স্ট্যান্ডিং নিয়ে। এরপরে প্রশ্ন এসছে, ইলেকশন কমিশন স্বাধীন, তারা আইন মন্ত্রণালয়ের মতামত কেন চাইবে? বা ইলেকশন কমিশন অন্যান্য নির্বাচনী মামলাগুলোতে যেভাবে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে, তারা তার থেকে কেন সম্পূর্ণ বিপরীত ছিল, বিপরীতমুখী? তাদের কোনো আইনজীবী কেন নেই? বা তারা আপিল কেন করেনি? নানাবিধ প্রশ্ন ঘুরপাক খেয়েছে। এবং এতে আমি কনক্লুশনে এটি আমার কাছে এসছে যে এই একটি বন্দোবস্তে ইশরাককে আমি খুব পছন্দ করি। এই বন্দোবস্তে আমার মনে হয় ইশরাক একটি দারুণ প্রশ্নের মুখোমুখি হয়েছে। নীতি নৈতিকতা। যে নির্বাচন ইশতিয়াক বয়কট করেছে দারুণ ভয়াবহ অনিয়ম দুর্নীতির প্রতিবাদ স্বরূপ, সেটি আদৌ কোনো নির্বাচনই নয়। যে নির্বাচনের মামলা হয়েছে সেই নির্বাচনের মামলায় নির্বাচনটি বাতিল চাওয়া হয়েছে, এরকমই আমি শুনেছি, আমি জানি না। যে নির্বাচনের সময়কালের কথা বলেছে সেটি নিঃশেষ প্রায়। তদুপরি সেখানে এই নির্বাচন, এই চেয়ারম্যান বাতিল করে, মেয়র পদ বাতিল করে প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাই আগস্টের বিপ্লবের পরে ওখানে প্রশাসক নিয়োগ হয়েছে। এত জটিলতার ভিতর দিয়ে এই নির্বাচন, নির্বাচনী মামলা, রায়, শপথ, এগুলো এতদূর আনা ঠিক হয়নি ইশতিয়াকের। এটি আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি তাকে খুব পছন্দ করি। সে সাহসী যোদ্ধা। ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিস্ট জমানার সময় তার মতো সাহসী কয়জন ছিল? এরপরে এই মামলাটি প্রশ্নবিদ্ধ করেছে ইলেকশন কমিশনকে দারুণভাবে। তার কার পারপাস সার্ভ করছে? তারা তড়িঘড়ি করে এই মামলার রায়কে তারা কার্যকর করার জন্য, এই মামলার যেই প্রক্রিয়ায় মামলার রায় হয়েছে, যেই প্রক্রিয়ায় আরজি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, একটা বাজে নজির স্থাপন করার মধ্য দিয়ে তারা যে সহযোগিতা করেছে, এই বাজে নজিরের এই দায়িত্ব তারা এড়াতে পারবে না। মানুষ এখন প্রশ্ন করে, এই ইলেকশন কমিশন কি স্বাধীন না কারো পারপাস সার্ভ করে? এই প্রশ্ন আসতেই পারে, এভিডেন্স তাদের সামনে। এরপরে এটি হাইকোর্টে নিয়ে যাওয়া, এবং হাইকোর্ট যেভাবে লুকাস স্ট্যান্ডের উপর বলেছে যে তার লুকাস স্ট্যান্ডে নেই, সে একইভাবে ইশতিয়াকের পক্ষে যিনি মামলা করেছেন, কোনো ক্ষমতা ছাড়া, পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া, লেটার অফ অথরিটি ছাড়া, সে একইভাবে তো এই মামলা শুরুতেই অচল, ভয়েড অফ এন ইস্যু। এরপরে এটা অ্যাপিলেট ডিভিশনে গেল। সেখানে যে অবজারভেশনগুলো আসলো, এরপরে কি নির্বাচন কমিশন থাকে, স্থানীয় প্রশাসন, আইন মন্ত্রণালয়, আমাদের সব কিছুকেই প্রশ্নবিদ্ধ করা হলো এবং বাজে একটা প্রেসিডেন্স স্থাপিত হলো। অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি এই ধরনের মামলা করে, যে কেউ যে কারো পক্ষে মামলা করতে পারবে এবং যখন তখন মামলা ট্রায়ালে যাবে। ওই যে আইনের বাধ্যবাধকতা 30 দিন, 40 দিন, 50 দিন, এগুলো আর রইল না। অর্থাৎ একটি ভালো সময়ের জন্য আমরা অপেক্ষায়, ভালো সময়ের জন্য জুলাই বিপ্লব, ভালো সময়ের জন্য এত খুন, এত রক্ত, এত পঙ্গুত্ব, সেটি একটি মামলার সমাপ্তিতে, যদিও সমাপ্তি হয়নি, এই দীর্ঘ প্রক্রিয়ায় দারুণ প্রশ্নবিদ্ধ হয়ে রইল। আমি একজন আইনজীবী হিসেবে আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা এভাবে না চললেও, আমরা এভাবে এই বন্দোবস্তে না যেতেও পারতাম। এই ইলেকশন কমিশন
ছোট্ট একটা ইস্যুকে রাইটলি অ্যাড্রেস তো করতে পারেইনি, বরঞ্চ সম্পূর্ণ অনৈতিকভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে সাপোর্ট করে গেলে এবং সাপোর্ট করে যাওয়াটা ভবিষ্যতে বাজে উদাহরণ হয়ে থাকবে বলে আমি মনে করি। তো সুতরাং আমাদের এই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে, যারা যে অবস্থায় আছেন, যারা স্টেক হোল্ডার আছেন, যারা ট্রায়ালের ভিতর দিয়ে যাচ্ছেন, যিনি এই বিচারক বলেন, বিচার পদ্ধতি বলেন, যারা প্রতিবাদ করবেন, সব কিছু মিলিয়েই আমি বলছি আমরা এর থেকে বেরিয়ে আসতে হবে। এই বাজে বন্দোবস্তের কবর রচিত না হলে আমাদের আশা নেই, আমাদের আশার আলো নিভে নিভেও আশার আলো নিভেই যাবে। সংশ্লিষ্টরা ভাববেন। আসসালামু আলাইকুম।